বন্ধুরা, আজকে আমি কিন্তু যাচ্ছি সেই কাহালুর দেওগ্রামে। দেওগ্রাম থেকে একটু পাড়ার মধ্যে গেলেই একদম নির্জন মাঠের মধ্যে সেই বিবি সাহেবানির কবর রয়েছে। বিবি সাহেবানি মির্জা ফকিরের মেয়ে। মির্জা ফকিরের কিন্তু একজন পীর ছিলেন উনি। সেই সময় মির্জা ফকির এখানে রাজত্ব করে গিয়েছেন। এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক লোকজন বসবাস করতো, একসময় জনবসতি ছিল। কিন্তু কালের পরিবর্তনে বছরের পর বছর চলে গিয়েছে, সব জায়গার পরিবর্তন হয়ে গিয়েছে, এখানকারও পরিবর্তন হয়ে গিয়েছে। এখানে কিন্তু আর এখন কোনো মানুষ বসবাস করে না। এখন এখানে জঙ্গলে ভরপুর হয়ে গিয়েছে, বিভিন্ন জীব জন্তু জানোয়ার এখানে বসবাস করে। আর যে মির্জা ফকিরের যে 59 বিঘা বা 64 বিঘা জমি ছিল, সেগুলো কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। অনেকেই নিজের নামে দখল করে নিয়েছেন, নিয়ে কিন্তু ওনারা চাষাবাদ করে খাচ্ছেন। এই যে পুকুরটা আমার ডান পাশে দেখতে পাচ্ছেন, এই পুকুরেই কিন্তু অনেকেই গোসল করতেন এবং এই পুকুরের দুই পাড়ে কিন্তু দুই মা, বাবা এবং মেয়ের কবর রয়েছে। পুকুরের ঠিক দক্ষিণ কর্নারে রয়েছে বাবা মির্জা ফকিরের কবর এবং পুকুরের ঠিক পূর্ব দিকে কর্নারে রয়েছে সেই সাহেবানির কবর। সাহেবানিকে অনেকেই সতী নারী বলে থাকেন, কারণ যে সময় রাজতন্ত্র চলতো সেই সময় এই সাহেবানিকে অনেক রাজারা এবং জমিদাররা বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন, কারণ তিনি দেখতেই এতই রূপবতী ছিলেন যে দিনের বেলা যখন বের হতেন তিনি নাকি সূর্যের চাইতেও বেশি কিরণ দিতেন। সব কিছুই যেন আগের মতোই পড়ে রয়েছে। নেই শুধু এখানকার সেই মির্জা ফকির, আর নেই শুধু সেই সত্যযুগের সাহেবানি বিবি। সবাই চলে গিয়েছে, রয়েছে শুধু প্রকৃতি আর জায়গাগুলো। সব কিছুই আগেকার মতোই হাহাকার করছে এখানে। পুকুরগুলো বিভিন্ন ভাগে বন্টন হয়ে গিয়েছে, বিভিন্ন লোকে বিভিন্নভাবে লিখে নিয়েছে। নেই শুধু তখনকার মানুষ। বিবি সাহেবানির কবর দেখানোর জন্য। এই বিবি সাহেবানি ছিল আজকে থেকে প্রায় 400-500 বছর আগে, মানে যখন রাজতন্ত্র ছিল। সেই সময় নাকি এই বিবি সাহেবানি এতটাই সুন্দর এবং রূপবতী ছিল যে সেই সময় বিভিন্ন রাজা এবং রাজার সেনাপতিরা তার রূপের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। কিন্তু বিবি সাহেবানি ছিলেন একদমই সতী সাবিত্রী একটি নারী। সেই বিবি সাহেবানির কবরে আসার পরে দেখতে পেলেন এই যে বাকি ভাই এবং উজ্জ্বলদার সঙ্গে ওনাদের সঙ্গে পরিচয় হলো। ভাই, যদি একটু বলতেন এই বিবি সাহেবানির কবর সম্পর্কে। বিবি সাহেবানি অনেক বছর আমার দাদার আমল আমরা শুনি, আমরা বাবারা শুনি যে সূত্র আমল যেটা ছিল না, সেখানে বলে ওই মাজারে ওখানে একটা তিতুলে গাছ আছে, ওখানে বলে বসেছিল বিবি সাহেবানি। তো এটা বলে ওই রাজা বলে ইয়ে করেছিল, দেখে বলে বিয়ে করতে চাইছিল। তো ওই সামনে ওটি আন্দার করে কয় মুখে, হ্যাঁ। তো ওখানে যেই আছে আর আন্ধার হয়ে একবারে কালো মেঘ আন্ধার হয়ে চলে যাচ্ছে, যখন ওখানে ধরো হাতি ঘোড়া লক্ষ লিয়েছিল রাজার বাচ্চারা, যখন ওর থেকে চলে গেছে, তখন বলছে আমাকে মা করে বলে দাও আর আমার এখানে এসে মিলাদ পড়ে যাবা। সকলে হ্যাঁ অন্ধকার হয়েছে, যখন ওই মাটি ফাঁক হয়ে ওঠে ওখানে বলে নিচে বসে গেছে। এর মধ্যে আমাকে শোনার কথা, বাপ দাদার কথা। আর একটা কথা, এটা আপনি জানেন কিনা যে কোন রাজা জানি ওনাকে আবার ইজ্জত হরণ করতে চেয়েছিল? কুন্ডুগ্রামের কোন রাজা? না ওটাই সেটা। ওটাই না? হ্যাঁ। আর রাতের আধারে নাকি এখানে এখনো কেউ আসতে পারে না, বড় বড় সাপ টাপ নাকি বের হয়? হ্যাঁ, জিন আছে এখানে। হ্যাঁ, জিন আছে। জিন বছর 15-16 বছর পারই হবে, বাড়া ছিল বিশাল, নিম্নে তোমার বিষাত হবে। বিষাত? হয় এত বড়টা ঘিরে আসলো, মানে 3 দিন ছিল বাইরে। হ্যাঁ, বাইরে আসলো। ওই মানে ওখানে ইয়ার গাছ আছে, সেই গাছ কাটা পড়ছে। পাকুড়ি গাছ আছে, পাকুড়ি গাছ আর তালে গাছের গোড়া আসলো। ওই তালে গাছের গোড়ার ওখানে এই আসলো। মেয়েলা মানুষের দেখে গেছে, মেয়েলা মানুষ এখন বড় ফোন আসলো না তো, ছোট ফোন দিয়ে তুলে লেগেছে। হ্যাঁ, অনেক মানুষের দূরকার মানুষের সাথে দেখে গেছে, করে গেছে। তারপরে এখানে নাকি এখন পর্যন্ত অনেক লোকজন মানত করতে আসে। এখনো মানত করে। মানত করলে কি হয় একটু বলেন তো? মানত করলে পালা যায়, যে আশায় পূর্ণ করে সে আশা আল্লাহ পাক ইয়া করে দেয়। হ্যাঁ, এখনো যাই আছে, এখনো তুমি যদি বেয়াদব করে এখনো তাক ইয়া দেখায়, স্বপ্ন দেখায়। হ্যাঁ, ওখানে বেয়াদব করে যাবে না। আর হচ্ছে যে সেনাবাহিনীর লোক নাকি এখানে মহড়া দিতে আসে, ওই তেঁতুল গাছের ডাল ভেঙে ফেলছিল। এটা একটু বলেন তো। আচ্ছা, ইয়া করছিল তো সেনাবাহিনীরা, বিশ্বাসই করছিল না। একটা মাজার হলো, এটারে একটা নারীর মাজার, তার কি হয়েছে ইয়ে করেছিল, ওখানে রাত্রি ইয়া দেখাছিল। তখন ওরা আবার ক্ষমা করে খাসি জব করে নিয়ে এসে এখানে মিলাদ করেছিল।
এত ক্ষমতা। হ্যাঁ, এত ক্ষমতা। আমরা শুনেছি ৭০ আমলে বলে এখান থেকে মানে এই পার থেকে আর ওর বাবা আছে এই পারে, বুঝছেন, এই ইয়ার খরম পাত দিয়ে হাতে পানির উপর দিয়ে বলে হেঁটে গেছে। আমাকে মানে এই শোনার কথা। পুকুরের পানির উপর দিয়ে হাঁটা চলে গেছে খরম পায়ে দিয়ে। আগে যে এলে ডাম ছিল আর এই পদ্মর পাতা সারা বছর এখানে থাকে, পদ্ম হয় এখানে। এখানে আর ওর বাবার যে কবরটা আমি তো ওখানে খুঁজে পেলাম না, কোন কোনায়? মাটির নিচে আছে। সেটা কোন কোনায়? এই তোমার এই কোনায় এই যে ওই পূর্ব ভাই কোনায়। যেখানে দাঁড়া আছে ওখানে। হ্যাঁ, এই উঁচু যায় ওটা একটা ইয়ার গাছ আছে, তিতুলের গাছ আছে, একটা জিগার গাছ আছে ওখানেই। না না, আমি আপনাকে বলি এই জঙ্গলটার এখানে না, ওই শেষ কোনায়। এই ভাই দাঁড়া না, এই উঁচু যায় এই। ওই ভাইয়ের সামনে। হ্যাঁ, ওখানে দেখবি একটা উঁচা লাখানে আছে, মানে এই রাস্তা, মানে এই রাস্তা নেই মুখে, রাস্তা লেখান আছে, এমুখে বাংকার খোড়া আছে, হ্যাঁ হ্যাঁ, পশ্চিম দিকে বাংকার খোড়া আছে, আর দক্ষিণ দিকে উঁচা লাখান আছে, ওখানেই আছে মাটির নিচে। হ্যাঁ, মানে ওটা ম্যাপে আছে, ব্যাপার নেই, ম্যাপে আছে। হ্যাঁ, ওটা ম্যাপেও আছে, ওখানে কবর আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু এখন সেটা কালের পরিবর্তনে সেটা মাটির নিচে চাপা পড়ে গেছে। হ্যাঁ, মাটির নিচে চাপা পড়ে গেছে। ওটা মানে ওটা পাকা করাই আছে একবারে, মাটির নিচে পাকা করাই আছে, কিন্তু এখন সেটা বের করা হয় না, বের করে না। আর এটা মানুষই করে দিছে, এটা পাকা কি করে দিল? পাকা করে দিছে এরা, এই ফুকরা গোষ্ঠীরা, এরা এই মাজারের জমা জমি আছে তো, শোভা হয় প্রত্যেক বছর ওরস হয়, মানে এদের করোনা হলো না, জমা জমি আছে, হয় দান করেছে, তারপরে ওই করোনা হওয়ার পরে এই ওরসটা উঠে গেছে। তাছাড়া বিশাল ওরস হয়, খাইছি জব করে, মানে মানত করে, যার খাইছি দেয়, গরু দেয়, হাঁস মুরগি যায়, যা দেয়, ডিম দেয়, ইয়া দেয়, ওলা দিয়া মানে ওরস করা হয়, বিশাল করা, মানে হয় 10 গায়ের মানুষ এসে খাওয়া যায়, বিশাল করে, অনেক বড় ওরস। হ্যাঁ, এখন আর হয় না, ওই করোনা হওয়ার পরে নি আর হলে ভাঙচুর হয়ে গেছে, টাকা পয়সা আত্মসাৎ করে খাচ্ছে, তা হয় তাও ওই বছর অন্তর খালি মিলাদ করে লাগে, তাছাড়া করে আবার ইয়া হয়, অসুবিধা হয়। তারপর লোক লিজি লিজি বান মারছিল, লোক শুরু হয়ে ইয়ে হয়ে গেছিল, ওই লোক আর নেয়, মারা গেছে নাকি আর দেখা যায় না। আমার বাড়িতে যাচ্ছিল, গেলে বেলা ভাত খাওয়া, হিন্দু মুসলমান সবই বাড়িতে ভাত খাচ্ছিল, তাই না? আচ্ছা, লোকমুখে শোনা যায় এখানে নাকি রাত্রিবেলা করে এখন অনেক কিছু দেখা যায়, এটা কি সত্যি? আমরা তো রাত্রে এখানে একলাও আমি থাকিছি কতদিন, 6 মাস থাকবো না, হাসলে কোনো সমস্যা তো হয়নি। আচ্ছা, আমরা যে পুকুরটার কথা শুনি, মানে লোকমুখে শোনা যায় যে পুকুরটায় নাকি ওই সতী যে নারীটা ছিল, সে নাকি পানির উপর দিয়ে হাঁটতে পারতেছিল, সেই পুকুরটা কোন পুকুর? সেই পুকুরটা পুকুর এটাই, কিন্তু ওনার বাপ ওই কোন মাজার আছে, সেই মাজার মাটি পানির উপর দিয়ে হাঁটতো না, মানে উনি হাঁটেনি তাহলে না, কেউ কাটে না, গাছ গোটালি পুড়ে গেছে, মাঝি টাজি নেয়, তারপরে যেটা এর পিছনে কি কোনো কারণ আছে? কারণ আমি কি কিরকম কন্তরা জিন পরির দ্বারাই নাকি আল্লাহ জানে, এই ঘটনা তো আমি অত দূর যাই, মানুষে মানা করেছিল শোনেনি, পরে আত্মীয়বান কি হচ্ছে, হাজার হাজার ব্যক্তি আসে, মানুষ দেখা যায় না, কিন্তু কই আসে মেজর ভয় দেখাছিল, ভয় দেখানোর পর খাসি আর হাত মন চাউল দিয়ে গেছিল মেজর। আচ্ছা, তারপর থেকেই ভালো হয়েছে আর্মি, না? আচ্ছা, এখানে নাকি যে পুকুর যেটা আছে, এখানে নাকি আগে নাকি সোনা দানা ভেসে উঠতো, ওরা অত দূর আমরা অত জানেন না, না? এখানে কি অলৌকিক কিছু ঘটে নাকি? সাপ টাপ দেখতে পান? হ্যাঁ, কেমন সাপ দেখা যায় বলেন তো? সাপ, যারা সাপ ধরিছিল তারা একজন এটি ইয়া হচ্ছে, সাপ দেখে ছেড়ে দিছে, আচ্ছা, দেওয়ার পর ওই লোক আরেকটা সাপ ধরেছিল, ওই পাড়ার দেখা লেগেছিল, সেই মানুষের হাতত কাম আছে, ধরে নিয়ে যাচ্ছে, আনার পরে বন্ধুরা, সেই বিবি সাহেবানী যিনি আছে, এখানে যে পুকুর পাড় আছে, এই পুকুর পাড়ে কিন্তু বিবি সাহেবানীর বাবারও কিন্তু কবর রয়েছে। আমরা এখন যাচ্ছি সেই বিবি সাহেবানীর বাবার কবরটাও পর্যন্ত আপনাদেরকে দেখাতে, কিন্তু এখানের যে জনশ্রুতি আছে বা এখানকার যে লোকজনের কাছ থেকে শুনলাম, সেই যে বিবি সাহেবানীর বাবা, উনি কিন্তু সাধারণ ব্যক্তি ছিলেন না, উনি কিন্তু বড় কোনো উলিয়া মাপের লোকজন ছিলেন, যার কারণে ওটাকে বলা হয় এখন মাজার বা সমাধি। সেই মাজার বা সমাধির কাছে কিন্তু আজকে যাচ্ছি, চলুন তাহলে সেই মাজারে গিয়েও আপনাদেরকে দেখাবো এবং সেই মাজার সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমার সামনে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন, উজ্জ্বলতা কিন্তু একদম সেই ছুটে চলেছে সেই মাজারের দিকে, চলুন যাওয়া যাক। বন্ধুরা, আরেকটা কথা ওই চাচা বলেছিল, আপনাদের মনে আছে যে এখানে সেনাবাহিনীরা এসে যে বিবি সাহেবানীর কবরের পাশে যে তিতুল গাছটা ছিল, ওটার পাতা কেটে কিন্তু ওনারা খাসি দিয়ে ওখানে মাপচাপ নিয়ে গিয়েছেন। এখানেও ঠিক সেই সেনাবাহিনীর যে পরীক্ষা বলা হয়,
মানে এখানে বাংকার খুঁড়ে ওনারা যখন শীতকালীন মহড়া দিতে আসে, এটাই কিন্তু সেই শীতকালীন মহড়ার বাংকার। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু এখনও সেই বাংকারের নকশাটা এখানে রয়ে গিয়েছে। এখানে রয়েছে বাংকার এবং ওই পাশে আর একটা গর্ত করা ছিল, ওইটাও কিন্তু বাংকার। এই বাংকারকে মূলত সেনাবাহিনীর যে ভাষা রয়েছে ওনাদের যে ওনাদের ভাষায় বলা হয় এটাকে পরীক্ষা। মানে এখান থেকেই যে সেনাবাহিনীরা যখন যুদ্ধের জন্য যে ট্রেনিংটা করে, যখন অন্য দেশের সঙ্গে আমাদের দেশে যদি যুদ্ধ শুরু হয়, তখন কিন্তু ওনারা এভাবেই বাংকার করে দেশকে রক্ষা করবে। আর এখানে এসেই সেই দেশ রক্ষার কাজে যে ট্রেনিংটা ওনারা দিচ্ছিলেন, সেই সময় কিন্তু বিবি সাহেবানীর কবরের যে তেঁতুল গাছটা ছিল, সেই তেঁতুল গাছের কিন্তু ওই মেজর সাহেব একটা ডাল ভেঙেছিল, যার কারণে কিন্তু ওনাকে অনেক প্রস্তাতে হয়েছে, অনেক বিভ্রান্তির মধ্যে পড়তে হয়েছে। পরে কিন্তু উনি একটা ছাগলের খাসি নিয়ে এসে এখানে জবাই দিয়ে পোলাও করে এখান থেকে যাক দোয়া দরুদ করে এবং মাপসাপ নিয়ে গিয়ে উনি কিন্তু পরে সুস্থ হয়েছেন। এই রকমই কিন্তু জানিয়েছেন এই যে এলাকার বাসিন্দা রয়েছেন ওনারা। তারপরেও আমরা এই সব কিছু আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। বন্ধুরা, সবচাইতে বড় কষ্টের বিষয় যেটা হলো, এখানে চারিপাশে পুকুর, জঙ্গল আর জঙ্গল দেখতেই পাচ্ছেন। আসলে এই জঙ্গলের মধ্যে দিয়ে সেই বিবি সাহেবানীর বাবার যে কবরটা পুকুরের কোন পাশে জানি মাটির সঙ্গে মিশে গিয়েছে। আসলে সেটা এখন পর্যন্ত আমি খুঁজে পাইনি, আমি খুঁজেই যাচ্ছি সেই পুকুরটা। তবে পুকুরের পাড়ে যে কবরটা রয়েছে সেটা এখন পর্যন্ত আমি খুঁজে পাইনি। আপনাদেরকে সেই খুঁজে পেলে অবশ্যই দেখানোর চেষ্টা করব। এখন কিন্তু আমি যাচ্ছি যে এখানে দেখেন ওই যে দেখা যাচ্ছে দুইজন ভাই মাছ ধরতেছে। ওনারা আসলে জানেন কি না, কারণ যেহেতু এটা ভর দুপুর এখন, আসলে এই দুপুরের কারণে এখানে কোনো লোকজন নেই। দেখতেই পাচ্ছেন কি নির্জন, কোনো শব্দ নেই, শুনশান এখানে। তো এখানে এই যে এই পুকুরগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এগুলা। এই পুকুরটা মনে হয় চাষ করে, ওই যে দেখেন গরু ঘাস খায়। আর এই জঙ্গলের মধ্যেই কিন্তু সেই মাটি দুই ভাগে বিভক্ত হয়ে বিবি সাহেবানী মাটির মধ্যে চলে গিয়েছে। কারণ এই জন্যই চলে গিয়েছে, তিনি কিন্তু তার যে সতীত্ব রয়েছে এটা কিন্তু আসলে কাউকে দিতে চায়নি। তার রক্ষার কারণেই তিনি এমনভাবেই সৃষ্টিকর্তাকে ডেকেছেন, যার কারণে মাটি দুই ভাগ হয়ে তার ভিতরে কিন্তু তিনি প্রবেশ করেছেন। কোনো দিনে লয় বিশাল বড় বড় মেসাওয়ালা কাকড়িওয়ালা ডালা সাপ আছে না, কোনো দিনে কাকু কামড় দেয়নি। কামড় দিবে এত না? বছর হলো আমরা দাদার আমল, আমার নানার আমল, তার বুড়া বাবার আমল শুনেছি, কোনো দিনে এই ফকির পাড়া সাপ কোনো দিনে কাকু কামড় দেয়নি। এটার নাম কি বলে? ফকিরপাড়া। হ্যাঁ, ফকির পাড়া। এখানে কি আগে লোকজন ছিল, জনবসতি ছিল? হ্যাঁ, জনে বসেছিল। ঘর বাড়ি ছিল না? হ্যাঁ, কোন দিক দিয়ে ছিল ভাই? আমরা বলতে পারবো না অত দূর, বুঝতে পারিনি। কিন্তু ঘর বাড়ি ছিল। হ্যাঁ, ঘর বলেছিল আদে এই পুকুরে এখানে আমরা ইয়া করছিল, ঘোরার পরে আমরা ইয়া পাচ্ছিলাম ওই পুকুরে যে আগে শান বান্ধা ঘাট ছিল না, ঘাট ছিল আগেকার ইয়ার ওই ইয়া দিয়ে ইট পাথর ইট পাথর দিয়ে, হ্যাঁ বেশ সুন্দর করে সেটা আমরা লিয়ে গেছি, বাইর তুলে লিয়ে যে আমরা ব্যবহার করছি। মেলা কাজ। আমরা তো অনেক দূর থেকে আপনার জন্য এসে দাঁড়া আছি। হ্যাঁ, বলেন একটু বিবি সাহেবানী সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। বললই তো সতী নারী ছিল, অনেকে সতী নারী বলে, অনেকে বিবি সাহেবানী বলে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই খণ্ড খণ্ড পুকুরগুলো, এটা কিন্তু সেই সময় একটা পুকুর ছিল। এখানে কোনো এই যে খণ্ড যে ভাগে বিভক্ত হয়েছে এগুলো কিন্তু কোনো কিছু ছিল না। সেই সময় এটা একটা পুকুর ছিল। বিবি সাহেবানীর যে মাজারটি ছিল, এই মাজারে মানুষ মানত করতে আসতো। আর আসার পরে আমি যেখানে দাঁড়িয়ে আছি বন্ধুরা, এটাও কিন্তু পুকুর। এই পুকুরে গোসল করে ওই মাজারে গিয়ে মানত করতো। এই মানত করার পরে কিন্তু ওনাদের যা যা মনের বাসনা ছিল সব কিছুই পূরণ হতো। এটা কিন্তু আমার কথা না, এটা কোনো মিথ্যা কথাও না, এটা কিন্তু এখানকার একদম সত্য কথা। যে লোকগুলো মানত করে ভালো হয়েছে, সুস্থ হয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত এখানে জীবিত রয়েছে। বন্ধুরা, আমি কিন্তু আস্তে আস্তে প্রায় সেই যে বিবি সাহেবানী রয়েছে তার কবরের কিন্তু কাছাকাছি চলে এসেছি। এই যে এত জল্পনা কল্পনা শেষে এত পথ পাড়ি দিয়ে এত গ্রাম কাদো মাটি এইসব মানে পারাপার করে আমি এখন কিন্তু প্রায় বিবি সাহেবানীর কবরের কাছে চলে এসেছি। বাম পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য একটা কোনো লোকের মনে হয় পারিবারিক কবরস্থান, যেখানে কবর দিয়ে গিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই বিবি সাহেবানীর কবর বা সতী নারীর কবর। দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন এই সেই কবর, যে কবর দেখার জন্য কিন্তু আমি এত দূর থেকে চলে এসেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন কত সুন্দর করে সেই কবর, এখানে যে মাটির পরে কিন্তু ওনারা কিন্তু ইট দিয়ে সুন্দর করে তৈরি করে দিয়েছেন এই কবর নারী। হ্যাঁ হ্যাঁ,
খেতে নারী ওখানে সৎ ছিল, চরিত্রবান। খুবই সৎ সৎ। আচ্ছা, তো ওনার কি সতীত্ব নষ্ট করতে আসছিল কেউ? ওই সতীত্বের নষ্ট মানে বিয়ে করবে আসছিল আচ্ছা, জমিদাররা, হ্যাঁ বিয়ে করবে এলে হ্যাঁ, তখন বিয়ে করে পারেনি। আচ্ছা ওরা আসতে মনে করো ওই যে ডিবের ঘরে উঠে আসতে এই যে সমুদ্র হয়ে গেছে এই এলাকা, হ্যাঁ, তখন পানি আর পানি, আচ্ছা তখন ওরা দেখা পায়নি আর কিছু। হ্যাঁ ওই বাজারে উঠি আন্দার ফুর করে কয়, হ্যাঁ, উঠে এলো ওরাও আন্দার হয়ে গেছে অন্ধকার অন্ধকার, অন্ধকার, আচ্ছা তখন ওরা এসে ওরা উঠিনি ঘুরে গেছে আসে পানি, বিয়ে সাথে করে পানি। হ্যাঁ, তখন ওরকম দেখাচ্ছে খালি কিনি লোক বুঝছেন, আল্লাহর কাছে দরবার করছে যে আল্লাহ আমাকে এই মাটিটা ফাঁক করে দাও, হ্যাঁ, আমি তখন মাটির তলে চলে দেবো। হ্যাঁ, তখন মনে করো মাটি ফাঁক হয়ে গেছে, তখন জীবিত অবস্থা মাটির তলে চলে গেছে, জীবিত অবস্থায় চলে গেল, জীবিত অবস্থায় চলে গেছে, গায়েব হয়ে গেল। গায়েব হয়ে গেল। আচ্ছা, তখন এই খালি এই কিনি লোকটা ওই জমিদার দেখাছিল, হ্যাঁ, দেখালে ওরা ব্যবসায় পড়ে গেছিল, মানে কিনি লোক দেখেই ব্যবসা হয়ে গেছে। ব্যবসা হয়ে গেছে, এত উপসী আছিল, এত রূপসী সুন্দরী। এত সুন্দরী। আচ্ছা, এখন নাকি এই এলাকায় এই যে পুকুরগুলো আছে, এগুলো নাকি বিবি সাহেবানীদেরই পুকুর ছিল। এলা মনে করো বাদশা হাইস্তার আমলে আছিল বুঝছেন, হ্যাঁ হ্যাঁ, তারা মনে করো ইয়ে করে গেছে, ওরকে জমিদার মনে করো বংশধর, হ্যাঁ। তারাই আবাদ করে খাওয়া হচ্ছে। ফকির বংশ। হ্যাঁ, আপনারাও কি ফকির বংশ নাকি? না আর পরামানিক বংশ, পরামানিক বংশ। আমাদের কাছে অর্ধেক বিক্রি করে গেছে। হ্যাঁ, এখানে নাকি 64 বিঘা জমি আছে, 59 বিঘা। 59 বিঘা। হ্যাঁ, আর এই জমির মালিক ওই যে বিবি সাহেবানী। 29 বিঘা মনে করো পুকুর, হ্যাঁ বুঝছেন, হ্যাঁ 29 বিঘা পুকুর, হ্যাঁ তারা বেঁচে খেয়ে গেছে, যা ওদের ডাক্তার হ্যাঁ, ওরা মনে করো বেঁচে আছে এখনো। এখনো ওটি ওদের বিয়ে শাদি মনে করো গরিব দুঃখী গরিব মানুষ। দুগুন বিয়ে দেওয়া পারছিল কন্যাক, হ্যাঁ তার জন্য এসে মান্নত করে যাচ্ছিল, চাক সালনত করছিল যে ওই সরা টরা দেড় বাতি ঝোলা আর দিয়ে দেবে সালনত করে, ওটা ভোর আবার তুলে দেবে, হ্যাঁ, বুঝছেন, ওটা ডুবে নিয়ে দেবে, আরেকটা আবার দিয়ে ভরে তুলে দেবে। ও বিয়ে শাদী হয়ে গেলে এগুলো হ্যাঁ। ফেরত দিয়ে যেত। ওলা আবার মনে করো ফিরে ফিরে পরে ফেরত দেওয়া লাগবে, আচ্ছা, এই ফেরত দিয়েছিল না দেখায়, হ্যাঁ। মনে করো তারপরে এখানে একটা আর ইয়ে হয়ে গেছে। বন্ধুরা, আমি কিন্তু সবশেষে আপনাদেরকে সেই কবরের কাছে নিয়ে এসেছি। আসলে আমার যে এত ভালো লাগতেছে যে এই আপনাদেরকে দেখাতে পেরেছি এবং আমি নিজে দেখতেছি। দেখেন, এই কবরটা কিন্তু সেই নিস্তব্ধভাবে এখানে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কবরের ভিতরে আরেকটা জিনিস দেখেন, কবরের যে ঠিক মাঝখানে মানে মাথার কাছে সুন্দর করে কিন্তু একটা জবা ফুলের গাছ রয়েছে। আমি কিন্তু এটা একটা অন্যরকম মনে করতেছি। দেখেন, আসলে যে কবরের মাঝখানে যে মাথার কাছে এত সুন্দর একটা জবা ফুলের গাছ, আমি কিন্তু এটা কল্পনা করতে পারতেছি না। এবং জবা ফুল কিন্তু সেই কবরে যে গাছ রয়েছে সেই গাছে কিন্তু একদম ফুটে রয়েছে। দেখেন, এখনও কিন্তু জবা ফুল পড়ে রয়েছে। কবরটা দেখে মনে হচ্ছে যেন অল্প কিছুদিনের মধ্যেই এখানে কবরটা দিয়েছে। আসলে এখানকার লোকজন কিন্তু এটাই বলতেছিল যে এই কবরে কেউ যদি অবমাননা করে, এসে যদি কেউ মানে খারাপ মন মানসিকতা নিয়ে আসে, তার কিন্তু এখান থেকে ফেরত যাওয়ার কোনো সম্ভাবনা নেই। মানে যে কোনো কারণে ছলে বলে কৌশলে হলেও তার কোনো একটা কিছু হবেই, সে শারীরিকভাবে অসুস্থ হবেই। তাই বিধায় এখানে এসে কিন্তু এই যে ওই কবরটা রয়েছে এটাকে অপমান করবেন না এবং খারাপ সুন্দর বা অসুন্দর দৃষ্টিতে কেউ দেখবেন না। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, কবরের পরে যে গাছটা রয়েছে এই কিন্তু সেই তেঁতুল গাছ। আর এই তেঁতুল গাছেই কিন্তু দুইজন সেনাবাহিনীর লোক উপরে উঠে আর কিন্তু নামতে পারেননি। তাদেরকে অনেক এখানে মানসা করে মানত করার পরে কিন্তু এই তেঁতুল গাছ থেকে নামাতে হয়েছে। এই তেঁতুল গাছটা আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই কাছে থেকে। দেখেন তেঁতুল গাছটা, এই তেঁতুল গাছটা কিন্তু অনেক প্রাচীন। সেই সময়ে যেই সময়ে সেই বিবি সাহেবানী ছিল, তার বাবা ছিল, সেই সময় কিন্তু এই তেঁতুল গাছটাও ছিল। কিন্তু এখন ওনারা সবাই চলে গিয়েছে, বছরের পর বছর চলে গিয়েছে, কত লোক যে এখানে এসেছে এবং কত লোক মারা গিয়েছে, তারপরেও কিন্তু এই তেঁতুল গাছটা এখনও ঠিক নিজ জায়গায় দাঁড়িয়ে রয়েছে। একবার আমি আপনাদেরকে দেখাই, ওই পাশে কিন্তু এই তেঁতুল গাছের কোনো অংশই নেই, একদম আমার হাতের মতো চিকন হয়ে গিয়েছে। মাঝখান থেকে কিন্তু যে কাঠগুলো আছে সেগুলো কিন্তু খুলে গিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু জীবিত রয়েছে। একবার আপনারা ভেবে দেখতে পাচ্ছেন, দেখেন উপরে কিন্তু গাছের পাতা ঠিকঠাকই রয়েছে, নিচে কিন্তু গাছের গায়ে কোনো মাংস নেই। আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু তেঁতুলও রয়েছে, যদিও পাতা না থাকে তেঁতুল ঠিকই রয়েছে। গাছে কিন্তু কোনো কাঠ নেই, মাংস নেই, শুধু ঠোঙ্গার মতো রয়েছে, এটা একদম খোলসের মতো। বন্ধুরা, যে তেঁতুলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই তেঁতুল, এই বিবি সাহেবানীর গাছের তেঁতুল। এই তেঁতুল গাছে কিন্তু অনেকে মানত করে, আর তেঁতুলটা আমি খেলাম, আর বুঝতেই পারতেছেন সেই লেভেলের টক, কিন্তু তেঁতুলটা ভালো। যদি আপনারা কখনো এই বিবি সাহেবানীর খবরে আসেন, যদি তেঁতুলের সময় থাকে তাহলে অবশ্যই আপনারাও তেঁতুল পাবেন। দেখেন, এখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু তেঁতুল রয়েছে। যারা আসলে তেঁতুল নেবেন বা তেঁতুল খাবেন, যারা শহরে বসবাস করেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা এসে বিবি সাহেবের কবরটাও দেখে যাবেন, তেঁতুল গাছও দেখে যাবেন, তেঁতুলও নিয়ে যাবেন।
এখানে এত তেঁতুল পড়ে রয়েছে যে একটা লোক মনে হয় এখান থেকে তেঁতুল নিয়ে যায় না। আর সেই সতী নারী এবং সাহেবানী বিবি, দুই নাম একই ব্যক্তির। কেউ বলে বিবি সাহেবানী, কেউ বলেন সতী নারী। এই সেই সতী নারী, যেই সতী নারীকে নিয়ে এত কথা, এত আলোচনা, এত জনশ্রুতি রয়েছে এই দেওগ্রাম এলাকায়, এই কাহালু এলাকায়, সেই সতী নারীর কিন্তু এটাই কবর। অনেক জমিদার, অনেক রাজা তাকে হরণ করতে চেয়েছিলেন এবং তার সতীত্ব নষ্ট করতে চেয়েছিলেন, অনেকে বিয়ে করতে চেয়েছিলেন। এই সেই সতী নারীর কবর, যে নারীকে নিয়ে এত কথা রয়েছে, যে নারীকে এত জমিদার বিয়ে করতে চেয়েছেন, এত রাজাগজা বিয়ে করতে চেয়েছেন, এটাই কিন্তু সেই সতী নারী কবর। আর এখানেই আছেন সেই সতী নারী। আর এটা কিন্তু কবর না, এটা কিন্তু এখানে এসেই অনেক রাজা, ক্ষমতাবান রাজা তাকে বিয়ে করতে আসতেছিলেন। মাঝ রাস্তায় নাকি অন্ধকার হয়ে এসেছিল, চারিদিকে ঝড় বন্যা হয়ে গিয়েছিল, কিন্তু আরেকজন ছিল যে আসতেছিল, তখন কিন্তু তার সতীত্ব রক্ষার্থে তিনি সৃষ্টিকর্তাকে এমনভাবে বলেছেন, এমনভাবে ডেকেছেন যে হে প্রভু বা হে সৃষ্টিকর্তা, হে আল্লাহ দয়াময়, আমাকে তুমি নিয়ে যাও বা আমাকে দুই ভাগে বিভক্ত করে দাও, এই মাটি, যে মাটির নিচে আমি চলে যাব, তারপরেও আমার যে নিজের যে সতীত্ব আছে সেটা আমি নষ্ট হতে দিব না। যার কারণে এখানে এসেই তিনি আরাধনা করেছিলেন এবং এখানেই মাটি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিলেন এবং এর নিচে তিনি চলে গিয়েছিলেন। কিন্তু যাওয়ার পর শেষ যে জমিদার বা রাজা এসেছিলেন তাকে হরণ করার জন্য, তাকে কিন্তু এইভাবে কিনি আঙ্গুলটা শুধুমাত্র দেখিয়েছিলেন। আর এই কিনি আঙ্গুলটা দেখা মাত্রই কিন্তু তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। এই কিনি আঙ্গুল দেখেই কিন্তু এখানে মাটি দুই ভাগে বিভক্ত হয়ে এই সতী নারী চলে গিয়েছেন মাটির নিচে। আজ পর্যন্ত আর তাকে কোথাও দেখা যায়নি। কিন্তু এই কবরটা দেখার জন্যে অনেকেই আসে, এই কবরের পাশে এসে অনেকেই মানত করেন এই গাছে আর এই কবরে। কবরের মাথায় জবা ফুলের গাছ, এ যেন একটি ভিন্ন রকম চিত্র। দেখতেই পাচ্ছেন সেখানে কিন্তু আবার জবা ফুল ফুটে রয়েছে। কত সুন্দরভাবে জবা ফুল ফুটে রয়েছে সেই বিবি সাহেবানীর কবরে, সেই সতী নারীর কবরে। জবা ফুলগুলো কিন্তু লাল টকটকে হয়ে ফুটে রয়েছে এই কবরের গাছের ওপরে। ঠিক গাছটাও যেন ঠিক কবরের মাথার কাছে রয়েছে, যেখানে মনে হয় বিবি সাহেবানী মাথা রেখেছেন, ঠিক সেই মাথার কাছেই কিন্তু এই গাছের গোড়াটাও রয়েছে। কত লোকজন আসে এই গাছে আর এই কবর দেখার জন্য, অনেকে আসছে মানত করার জন্য। কতটুকু সতীত্ব হলে এবং কতটুকু আল্লাহর কাছে প্রিয় বান্দা হলে বা সৃষ্টিকর্তার কাছে প্রিয় বান্দা হলে এইভাবে তিনি মাটির নিচে চলে যেতে পারেন। আমি পবিত্র মজুমদার বগুড়ার কাহালু উপজেলার দেওগ্রাম থেকে সতী নারীর কবর দেখানোর চেষ্টা করলাম। এই সতী নারীর কবর সম্পর্কে এলাকার লোকজনের মুখে মুখে রয়েছে জনশ্রুতি, নেই কোনো এটা ইতিহাসের পাতায়। সেখান থেকেই জেনে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, জানানোর চেষ্টা করলাম। অবশ্যই যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক করবেন, একটি শেয়ার করে দিয়ে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।